নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। শুরু করছে আজকে নিউজ টুডে। ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তির পথে আমেরিকা। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে জানালেন ট্রাম্প, ভারতের সঙ্গে অপূর্ব বাণিজ্য চুক্তির পথে আমেরিকা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বাণিজ্য চুক্তিকে নিজেই অপূর্ব বলে ব্যাখ্যা করেছেন তিনি। তবে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলেও সেখানে শুল্ক যুদ্ধ চলবে কিনা তা এখনই স্পষ্ট নয়। ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত পণ্যে শুল্ক কমানো, আরও বেশি করে যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল এবং সামরিক বিমান কেনার বিষয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে। তার শুল্ক সংক্রান্ত আলোচনায় মোদির প্রশংসা করে ট্রাম্প বলেছেন, উনি আমার চেয়ে আরও কঠিন এবং ভালো মধ্যস্থতাকারী। এই নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা চলতে পারে না। অপূর্ব বাণিজ্য চুক্তির রূপরেখা জানিয়ে ট্রাম্প বলেছেন, আমরা অর্থাৎ ভারত এবং আমেরিকা ইতিহাসের অন্যতম সেরা বাণিজ্য পথ ধরে কাজ করতে সম্মত হয়েছি। এই বাণিজ্য পথ ভারত থেকে শুরু হয়ে ইসরায়েল হয়ে ইটালিকে ছুঁয়ে আমেরিকায় আসবে। সড়ক, রেল এবং সমুদ্র গর্ভস্থ পথে চলা এই বাণিজ্য দুই দেশের সহযোগী দেশগুলিকেও ছুঁয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। এর পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা মেটাতে দুই পক্ষই দ্রুত আলোচনা শুরু করবে। প্রসঙ্গত, দ্বিপাক্ষিক বাণিজ্যে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে, অর্থাৎ আমেরিকা থেকে ভারতে রপ্তানি হওয়া পণ্যের তুলনায় ভারত থেকে সে দেশে রপ্তানি হওয়া পণ্যের পরিমাণ বেশি। সেই অসামঞ্জস্য ঘোচাতে ভারত আরও বেশি খনিজ তেল আমেরিকা থেকে কেনার আশ্বাস দিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে মোদির সঙ্গে বৈঠকের আগেই পারস্পরিক শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন তিনি। এই শুল্কের অর্থ হল, যে দেশ আমেরিকার পণ্যের উপর শুল্ক আরোপ করবে সেই দেশের পণ্যের উপরেও পাল্টা কর চাপাবে আমেরিকা। ভারত আমেরিকার পণ্যের শুল্ক চাপালে নয়াদিল্লিকেও যে ছাড় দেওয়া হবে না, বৃহস্পতিবার সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন ট্রাম্প। ভারতে আমদানিকৃত আমেরিকার পণ্যের শুল্ক হার খুব বেশি বলে আবার দাবি করেছেন তিনি। বলেছেন, ভারত যে হারে শুল্ক চাপাবে আমরাও সেই হারে শুল্ক চাপাবো। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার মসনদে ট্রাম্পের প্রত্যাবর্তনে পুরনো বন্ধুত্ব আরও একবার ঝালিয়ে নিতেই সেদেশে গেলেন প্রধানমন্ত্রী। হলো সাক্ষাৎ, চলল বৈঠক, আলোচনা থেকে বাদ পড়ল না কোনো কিছুই। মার্কিন ভূমি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার মসনদে ট্রাম্পের প্রত্যাবর্তনে পুরনো বন্ধুত্ব আরও একবার ঝালিয়ে নিতেই সেদেশে গেলেন তিনি। হলো সাক্ষাৎ, চলল বৈঠক। প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক আলোচনায় বাদ পড়ল না কিছুই। কথা হলো চলতি কর যাতনা নিয়েও। তবে এইসব নানাবিধ প্রসঙ্গের মাঝেও নজর কেড়েছে দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্যিক প্রতিশ্রুতির অঙ্ক। বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক থেকেই 2030 সালের মধ্যে ভারত আমেরিকার বাণিজ্য দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই রাষ্ট্রনেতা। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইনের আদলেই মেক ইন্ডিয়া গ্রেট এগেইনের স্লোগান দিয়েছেন মোদি। ওই দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেছেন দুই রাষ্ট্রনেতা। সেখানেই দাবি করা হয়, শক্তি, প্রতিরক্ষা, প্রযুক্তি সহ আরও একাধিক খাতে আগামী 2030 সালের মধ্যেই $500 বিলিয়ন বা ভারতীয় মুদ্রায় 43,41,987 কোটি টাকা বরাদ্দ করেছে দুই দেশ। এছাড়াও মহাকাশ গবেষণায় যৌথভাবে কাজ করবে নাসা, ইউরো। সেই প্রতিশ্রুতিটাও দিয়েছেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ভারতের হাত মজবুত করতে আগ্রহ দেখিয়েছেন ট্রাম্পও। যে মুহূর্তে পড়শি দেশের আগুনের আঁচ পড়া শুরু হয়েছে এই দেশের অন্দরেও, সেই মুহূর্তে মোদির সঙ্গে বৈঠক থেকে ভারতকে সামরিকভাবে আরও মজবুত করতে বিশ্বের সর্বশক্তিমান যুদ্ধবিমান বিক্রির ঘোষণা করে দিলেন ট্রাম্প। এছাড়াও চলতি শুল্ক যুদ্ধ নিয়ে মুখ খুলেছেন তারা। ভারতের সঙ্গে আমেরিকা যে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, এমনটাই প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্টের। উল্লেখ্য, এর আগেও ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ভারতের সঙ্গে একাধিক চুক্তি করেছে আমেরিকা। সুতরাং দুই রাষ্ট্রনেতার সুসম্পর্কের মধ্য দিয়ে দেশের সম্পর্কও যে ভালো হয় সে নিয়ে কোনো সন্দেহই নেই। হাই নিউজ নেটওয়ার্ক। মণিপুরে অবশেষে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। এন বীরেন সিং এর ইস্তফার পর নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। এই অচলাবস্থার মাঝে বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে।
প্রায় 2 বছর ধরে অশান্তি কবলিত মণিপুরে অবশেষে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। কিছুদিন আগেই মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং। তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। এই অচলাবস্থার মাঝে বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। গত 9 ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন এন বীরেন সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। গত রবিবার ইম্ফলে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন বীরেন সিং। তার ইস্তফার পর মণিপুরের সরকার পরিচালনার জন্য নতুন কোনো মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেনি বিজেপি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না। মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাষ্ট্রপতি শাসন জারি হলো, কিন্তু অনেক দেরিতে হলো। এখন প্রধানমন্ত্রীর উচিত শুধু নিজে যাওয়া নয়, সর্বদলীয় সাংসদদের নিয়ে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখা। বীরেনের ইস্তফার পর মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী বাছার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়েছে বিজেপি। উত্তর পূর্বে বিজেপির দায়িত্বে থাকা সম্বিত পাত্র বেশ কয়েক দফা বৈঠক করেছেন সে রাজ্যের বিধায়কদের সঙ্গে। গত দুদিনে রাজ্যপাল ভল্লার সঙ্গে 2 দফায় বৈঠকও সেরেছেন সম্বিত পাত্র। গত মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি এ সারদা দেবীকে নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠকও করেন তিনি। বুধবার আবার দেখা করতে যান রাজ্যপালের সঙ্গে। তবে নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে পারেনি বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, গত 1.5 বছরেরও বেশি সময় ধরে তপ্ত রয়েছে মণিপুর। 2023 সালের মে মাসে প্রথম মেইতেই এবং কুকিজো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সে রাজ্যের পরিস্থিতি। মাঝে কিছুদিন বিরতির পর গত বছরের সেপ্টেম্বর মাসে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। জ্বালিয়ে দেওয়া হয় বহু ঘরবাড়ি। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতেও হামলা চালায় উন্মত্ত জনতা। পরিস্থিতি সামলাতে মণিপুরের বেশ কিছু জেলায় কারফিউ জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। বিভিন্ন সরকারি ও বেসরকারি সূত্র মতে মণিপুরে এ পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে অতীতে বারংবার প্রশ্ন উঠেছে। মণিপুরে উদ্ভূত অশান্তির কারণে গত বছরের শেষ দিনে মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন বীরেন সিং। সঙ্গে আশ্বাস দিয়েছিলেন 2025 সালে রাজ্যের স্বাভাবিকতা ফিরবে, কিন্তু তার আগেই পদ ছেড়েছেন তিনি। তারপরই সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন করে বার্ড ফ্লু আতঙ্ক। 2 রাজ্যে মাংস ডিম খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ। মুরগি বিক্রির উপর আপাতত চাপানো হলো নিষেধাজ্ঞা। 3 মাসের জন্য পোল্ট্রি ফার্মগুলি বন্ধ রাখতে বলা হয়েছে। নতুন করে বার্ড ফ্লুর দাপটে দক্ষিণের একাধিক রাজ্য। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় সংক্রমণ বাড়ছে, আর সেই আবহেই একাধিক জায়গায় মুরগি আমদানি ও রফতানি নিষিদ্ধ করা হলো। মুরগি বিক্রির ওপর আপাতত চাপানো হলো নিষেধাজ্ঞা। 3 মাসের জন্য পোল্ট্রি ফার্মগুলি বন্ধ রাখতে বলা হয়েছে ইতিমধ্যেই। পরিস্থিতির ওপর নজরদারি চালাতে 24টি চেকপোস্ট তৈরি করেছে তেলেঙ্গানা সরকার। পোল্ট্রি সামগ্রী আমদানি ও রফতানির ওপর নজরদারি রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পোল্ট্রি ব্যবসায়ীরা। চিকিৎসা বিজ্ঞানে বার্ড ফ্লু হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে পরিচিত। হাঁস মুরগি থেকে এই রোগ সংক্রামিত হয় মানুষেও। দক্ষিণের একাধিক রাজ্যে এই মুহূর্তে বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলাতেই লক্ষাধিক মুরগির মৃত্যু হয়েছে। সেই নিয়ে সতর্ক করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইলি সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজ। আর তাতেই মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শের পাশাপাশি জারি হয়েছে একাধিক নির্দেশিকা। সংক্রমিত এলাকায় মুরগির মাংস এবং ডিমের ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছে জেলা শাসক। কয়েকদিন মুরগির মাংস এবং ডিম না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। পাশাপাশি সংক্রমণ রুখতে জেলার একাংশের আপাতত 3 মাস পোল্ট্রি বন্ধ রাখতে বলা হয়েছে। সংক্রমিত পোল্ট্রি ফার্মের 1 কিলোমিটারের মধ্যে মুরগি মেরে ফেলে সেগুলোকে পুড়িয়েও ফেলা হচ্ছে নিয়ম মেনে। পরিযায়ী পাখিদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকায় বাড়তি সতর্কতাও নেওয়া হচ্ছে। সংক্রমণ রুখতে তৈরি করা হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প। মানবদেহে এই রোগ সংক্রমণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তৈরি করা হয়েছে 65টি টিম। উপসর্গ দেখা দিলেই পরামর্শ নিতে বলা হয়েছে চিকিৎসকদের।
অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তেলেঙ্গানাতেও বার্ড ফ্লু নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। রাজ্যের পশুপালন দফতর ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। অন্ধ্রপ্রদেশ থেকে মুরগি আমদানি বন্ধ করতে সীমানা এলাকা তৈরি করা হয়েছে। 24টি চেকপোস্ট, পোল্ট্রি সামগ্রী আমদানি রফতানির উপর নজরদারি চালানো হচ্ছে। অনিয়ম দেখলে তেলেঙ্গানার সমস্ত জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি আপাতত কিছুদিনের জন্য মুরগির মাংস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। সংক্রমণ এড়োতে সতর্কতা অবলম্বন করতে আর্জি জানিয়েছে রাজ্য সরকার। অসুস্থ পাখিদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। ছুঁয়ে ফেললেও ভালো করে হাত পরিষ্কার করে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে। হেল্পলাইন নম্বর 04023314876 চালু করেছে তেলেঙ্গানা পুলিশ। সংক্রমণ ইঙ্গিত মিলতেই জানাতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে ডিম আমদানি করা হচ্ছে, তাই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদন মোহন মাইতি জানিয়েছেন, ডিম নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার। নভেম্বর মাস থেকে সংক্রমণ ছড়ানো নিয়ে সতর্ক করছে তারা। বার্ড ফ্লু আতঙ্কের মধ্যে দুই রাজ্যের মুরগির মাংসের দাম কমতে দেখা গিয়েছে। হায়দরাবাদে মুরগির মাংসের দাম কেজিতে এখন 90 টাকা। কয়েকদিন আগে পর্যন্ত যা দাম ছিল 130 টাকা। এর ফলে পোল্ট্রি ব্যবসায়ীরা চিন্তিত। মাংস এবং ডিমের দাম আরও পড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। হাই নিউজ নেটওয়ার্ক। বেসরকারি গাড়ির মেয়াদ বাড়াতে কর দ্বিগুণ করার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের, চিন্তায় পরিবহন ব্যবসায়ীরা। 15 থেকে 20 বছর বা তার বেশি বয়সের গাড়ির মেয়াদ বৃদ্ধির সার্টিফিকেট অফ ফিটনেস কর বাড়ানোর প্রস্তাব করল কেন্দ্রীয় পূর্ত জাতীয় সড়ক নির্মাণ এবং পরিবহন মন্ত্রক। গত 7 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব এনেছেন তারা। সেই খসড়া অনুযায়ী সব গাড়ির মেয়াদ বৃদ্ধি করতে দ্বিগুণ হারে কর চাপানো হয়েছে। আর 20 বছরের বয়স উত্তীর্ণ যানবাহনের 21তম বছরে সিএফ করতে গেলে গুনতে হবে 3 গুণ অর্থ। প্রস্তাবিত কর কাঠামো দেখে প্রমাদ গুনতে শুরু করেছেন পরিবহন ব্যবসায়ীরা। কারণ যে পরিমাণ কর আদায়ের প্রস্তাব করা হয়েছে তাতে ব্যবসায়িক ক্ষেত্রে বেসরকারি বাস মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন বেশি। যেখানে 15-20 বছর বয়সের সময়সীমার বেসরকারি বাসের সিএফ বাবদ খরচ করতে হয় 18,000 টাকা, সেখানে 21 বছর বয়স বা তার বেশি মেয়াদের যে কোনো বাসের সিএফ বাবদ খরচ করতে হবে 36,000 টাকা। শহর কলকাতা এবং দিল্লিতে দূষণজনিত কারণে আদালতের নির্দেশে 15 বছরের মেয়াদ উত্তীর্ণ গাড়ি চালানো যায় না, কিন্তু দেশের বাকি অন্য শহর গ্রামাঞ্চলে 15 বা 20 বছরের মেয়াদ উত্তীর্ণ গাড়ি রাজ্য সরকারের পরিবহন দপ্তরের শংসাপত্র নিয়ে চালানো যায়। কিন্তু এখন যেভাবে মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলির কর কাঠামো দ্বিগুণ বা কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ করা হয়েছে, তাতে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে পরিবহন ব্যবসায়ীদের মধ্যে। পশ্চিমবঙ্গের বেসরকারি বাস মালিকদের একাংশের মতে, কেন্দ্রীয় সরকার এভাবে কর বৃদ্ধি করে পুরনো গাড়িগুলিকে পাকাপাকিভাবে বাতিল করে দেওয়ারই কৌশল নিয়েছে। এমনিতেই পুরনো গাড়ির রক্ষণাবেক্ষণে খরচ বিস্তর। কর দ্বিগুণ করা হলে পুরনো বাস চালিয়ে আর লাভ করা যাবে না। বাধ্য হয়েই বাস মালিকেরা নতুন বাস কিনবেন। এতে ঘুরপথে বেসরকারি বাস কেনার উৎসাহ বাড়বে বলেই অভিযোগ উঠেছে। পাশাপাশি এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এমন হলে অনেক বেসরকারি বাস মালিক পরিবহন শিল্প থেকে সরে যেতে পারেন। কারণ করোনাকালে লকডাউনের সময় বেসরকারি বাস পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছিল। সেই ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। তার উপর কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত কর কাঠামো কার্যকর করলে তা বেসরকারি বাস মালিকদের কাছে ক্ষতিকর হবে বলেই মনে করছেন পরিবহন ব্যবসায়ীরা। আগামী 1 মাসের মধ্যে ওই প্রস্তাবিত কর কাঠামো নিয়ে নিজ নিজ অভিমত বা পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে। তবে সেই মতামত বা পরামর্শ কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক গ্রহণ করবে কিনা তা নিয়ে নিশ্চিত নন বেসরকারি বাস মালিকেরা। রাজ্য পরিবহন দপ্তরের প্রতিনিধি দিলীপ মণ্ডল বলেন, খসড়া প্রস্তাবটি ভালো করে খতিয়ে দেখে সচিবদের সঙ্গে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। কোনো ক্ষেত্রে আইনি পরামর্শ প্রয়োজন হলে তাও নিতে হবে। তবে যেহেতু বিষয়টি এখনো খসড়া স্তরে রয়েছে, তাই রাজ্যের তরফ থেকে পাল্টা প্রস্তাব দেওয়া যেতেই পারে। বাস মিনিবাস সমন্বয় সমিতির নেতা রাহুল চট্টোপাধ্যায় বলেছেন, কেন্দ্রের প্রস্তাব নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে। শুধু পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা সহ দেশের গ্রামীণ এলাকাগুলিতে 20 বছর বয়স উত্তীর্ণ বাস রয়েছে। নতুন প্রস্তাব মেনে সিএফ করাতে গেলে 3 গুণ অর্থ খরচ করতে গেলে নানা সমস্যা দেখা দেবে। তার কথায় এর ফলে যেমন সিএফ ছাড়া বাস চালানোর প্রবণতা বাড়বে, তেমনি নতুন বাসও রাস্তায় নামবে না। তাতে সরকার এবং সাধারণ মানুষ উভয় সমস্যায় পড়বে, বেকারত্ব বৃদ্ধি পাবে। রাহুলের মতে কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত যে কৃষি ক্ষেত্রের পর দেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় পরিবহন ক্ষেত্রে। এভাবে পরিবহন শিল্পকে আঘাত করা হলে যেমন মানুষের রুটি রুজিতে টান পড়বে, তেমনি দেশও অচল হয়ে পড়বে। তার পরামর্শ, গাড়ির স্বাস্থ্য পরীক্ষায় জোর দেওয়া হোক, কিন্তু তার মূল্য অতিরিক্ত না বাড়িয়ে। হাই নিউজ নেটওয়ার্ক।
ঋত্বিক ঘটকের শতবর্ষে কলকাতায় আমার লেনিনের প্রদর্শনীতে বাধা কাঠগড়ায় তৃণমূল। ছবিতে কি অ্যালার্জি শাসক দলের? বেঁচে থাকতে যোগ্য সম্মান পাননি, জন্ম শতবর্ষেও নিজের শহরেই অপমানিত ঋত্বিক ঘটক। মাস দুয়েক আগে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে সম্মান জানিয়েছিল রাজ্য সরকার। অথচ ঋত্বিক ঘটকের ছবির প্রদর্শনীতে এবার রাজনৈতিক বাধা আসবার অভিযোগ। কেন? 10ই ফেব্রুয়ারি কলকাতার একটি সরকারি স্কুলে ঋত্বিক ঘটকের আমার লেনিন তথ্যচিত্র ও তাঁর ছবি কোমল গান্ধারের প্রদর্শনী বাতিল হয় স্থানীয় শাসক দলের সমর্থকদের আপত্তির কারণে। ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে দক্ষিণ কলকাতার সাংস্কৃতিক সংগঠন নাকতলা সেতু এই প্রদর্শনীর পরিকল্পনা করেছিল, কিন্তু অনুষ্ঠানের কয়েকদিন আগে 5ই ফেব্রুয়ারি স্কুল কর্তৃপক্ষ তাদের অনুমতি প্রত্যাহার করে নেয় বলেই বৃহস্পতিবার সংস্থার মুখপাত্র ওঙ্কার রায় জানান। তিনি বলেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে প্রধান শিক্ষক যখন আমাদের কাছে আসেন তখন তিনি প্রথমে স্ক্রিনিংয়ের বিষয়ে উৎসাহী ছিলেন, এমনকি তিনি ঋত্বিক ঘটকের ভক্ত বলেও উল্লেখ করেছিলেন। কিন্তু 5ই ফেব্রুয়ারির পর তিনি চাপের মুখে পড়েন এবং আমাদের জানান যে ছবিগুলোর প্রদর্শনে সমস্যা আছে। এরপরে সংস্থাটি স্থানীয় একটি ক্লাবের দ্বারস্থ হয়, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে তারাও তা প্রত্যাখ্যান করে। ফলস্বরূপ সামাজিক ন্যায় বিচার এবং সম্প্রদায় সম্পৃক্ততার জন্য প্রতিবাদ সংগঠিত করার ক্ষেত্রেও সক্রিয় এই এনজিওটি নিকটবর্তী বিধানপল্লী এলাকার রাস্তার পাশে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল, যেখানে কয়েকশো লোক উপস্থিত ছিল। নাকতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতীন দাস শুরুতে দাবি করেন বাইরের চাপে নয়, অন্যান্য ব্যস্ততার কারণেই বাতিল করা হয়েছে। পরে তিনি জানান, এলাকায় তৃণমূল কর্মী ও সমর্থক হিসেবে পরিচিত এমন জনা 5 আমাকে রাস্তায় ধরে মোবাইল ফোনে একটি ফেস্টুনের ছবি দেখিয়ে জানতে চান স্কুলে কি তাহলে লেনিনের প্রদর্শনী হবে। আমি ঠান্ডা মাথায় তাদের সঙ্গে কথা বলি। তারপর যখন বুঝতে পারি যে আমার প্রতিষ্ঠান বিতর্কে জড়াচ্ছে, তখন আমি প্রতিষ্ঠানের স্বার্থে ওই সিনেমা দেখানোর অনুমতি বাতিল করে দিই। যদিও কোমল গান্ধার নিয়ে কোনো আপত্তি নেই কারুর, সমস্যা আমার লেনিন ছবিটি নিয়েই। 1970-এ ভ্লাদিমির লেনিনের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঋত্বিক ঘটক মিনিট 20 দৈর্ঘ্যের আমার লেনিন তৈরি করেছিলেন, যে ছবি প্রাথমিক সেন্সরশিপ সমস্যার মুখোমুখি হয়েছিল। পরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়। সেই সময় ইন্দিরার সঙ্গে বিষয়টি নিয়ে সাক্ষাৎও করেছিলেন ঋত্বিক ঘটক। কোমল গান্ধার ঋত্বিক ঘটকের বিখ্যাত ট্রিলজির অংশ, যার মধ্যে 1960-এর দশকে মেঘে ঢাকা তারা এবং সুবর্ণরেখাও রয়েছে। এই প্রথম নয়, এর আগেও বাংলা রাজনৈতিক থিমের ছবি প্রতিরোধের মুখে পড়েছে। অনিক দত্তের ভবিষ্যতের ভূতের প্রদর্শনী ঘিরে কম হইচই হয়নি। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ছবিটি পুনরায় মুক্তি দেওয়া হয়, যদিও প্রেক্ষাগৃহ মালিকেরা দাবি করেছিলেন যে বক্স অফিসে খারাপ পারফরমেন্সের কারণে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছিল। পরিচালক যুক্তি দিয়েছিলেন, প্রতিষ্ঠান বিরোধী অবস্থানের জন্যই টার্গেট করা হয়েছিল তাঁকে এবং তাঁর ছবিকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।